আসলে বাবা মার কথা আসলে বলে শেষ করা যাবে না ভাই, বুঝছেন? আমি আমার মার জন্য কেঁদেছি অনেক, আমি এত কান্না করেছি ভাই, আমি বলতে পারবো না। আমার বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আমার মাকে, আমি মাকে কবরে কবরে শুয়ে রেখে আসছি। হয়তো আমি একদিনই কবরে যাবো ভাই। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেলটি দেখছেন এবং শুনছেন। গল্পে গল্পে বাবা মার চ্যানেলে গল্প পড়ার জন্য আমরা সুদূর টাঙ্গাইল থেকে একজন ভাইকে পেয়েছি, যিনি আজ আপনাদের সামনে ওনার বাবা মাকে নিয়ে স্মৃতি রোমাঞ্চন করবেন। আমরা টাঙ্গাইলের ভাই জনাব লুৎফর রহমান, ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম লুৎফর ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তো শুক্রিয়া, আমি টাঙ্গাইল থেকে এখানে আসতে পেরেছি। আর এখানে স্টুডিওতে আসার পরে যে জিনিসটা অবগত হলাম এবং ইউটিউবেও দেখলাম যে আপনাদের এই যে গল্পে গল্পে বাবা মা, তো এই যে গল্প বাবা মাকে নিয়ে যে গল্প, এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং আমি প্রথমেই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আসলে এটা, এই যে এত সুন্দর একটা আপনার উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা পিতামাতাকে নিয়ে প্রত্যেকটা সন্তানেরই স্মৃতি থাকা উচিত এবং সেই স্মৃতিটাকে যদি আপনার তারা লালন করতে পারে, ধারণ করতে পারে, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে এরাও আপনার একটা সময় দেখা যাবে যে এই বাবার স্মৃতিটাকে ধারণ করে বাবা কি করছিলেন, বাবা কিভাবে তাদের তাদের বাবা মার প্রতি একইভাবে দায়িত্বশীল হ্যাঁ, হবে। সেটাই একইভাবে দায়িত্বশীল হবে। এর জন্য তো আসলে বাবা মাকে নিয়ে তেমন কিছু বলার নাই। বাবা মাকে বুকে লালন করলেই যথেষ্ট। আমি আমার বাবাকে এবং মাকে দুজনকেই আমি আপনার স্মরণ করি সর্বদা, কারণ তারা গত হয়েছেন, মারা গেছেন তারা। আমার বাবা 2000, দুজনেই চলে গেছেন। হ্যাঁ দুজনে চলে গেছেন। মাও চলে গেছেন রিসেন্ট। তো বাবার কথাটা মনে হয়, আমি যখন পড়াশোনা করতাম আমার বাবা বিজনেস করতো, ব্যবসার সাথে জড়িত ছিল এবং অনেক সুনামধন্য একজন ব্যবসায়ী ছিলেন। তো স্কুল টাইম শেষে আবার বাবার দোকানে গিয়ে আমিও সময় দিতাম বাবার সাথে, বাবার সাথে। জি 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 জি, বাবার সাথে। তো বাবার সাথে সময় দিতাম, সেখানে বাবার ব্যবসা দেখাশোনা করতাম কিছুটা। সেখান থেকে আমি নিজেকে স্ট্রাগল করা শিখতে পেরেছি। আমার বাবা একটা কথা সবসময় বলতেন যে তুমি যে, তোমাকে যে আমি এই যে ব্যবসা বিজনেস, যেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপার্জনের ক্ষেত্রে ব্যবসাটাকে সর্বদা হালাল করা হয়েছে, প্রাধান্য দিয়েছেন। সেই যে ব্যবসাটা তোমাকে শিখালাম, তুমি জীবনে ঠেকবা না। তারপর আমি কর্মজীবনে অনেক চাকরির সাথে জড়িত ছিলাম। আমার ছেলেদেরকে মানুষ করার ক্ষেত্রে আমাকে অনেক অনেক লাইফে অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। তো যাই হোক, এখন প্রসঙ্গটা যেহেতু বাবা, গল্পে গল্পে বাবা মা, তো আমি বাবাকে নিয়ে প্রথমে একটু স্মৃতিচারণ করব, তারপর অবশ্যই মাকে। কারণ যে মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন। হ্যাঁ গর্ভে ধারণ করেছেন, জি জি। তো সেটা তো অবশ্যই আমাকেও প্রাধান্য দিতে হবে, বাবাকেও প্রাধান্য দিতে হবে। তো বাবা, আমার সবচেয়ে বাবার কথা বেশি মনে হয়। বাবা লাস্ট জীবিত থাকা অবস্থায় লাস্ট 6 মাস যখন সে অসুস্থ ছিল, আমি বাবাকে চেষ্টা করেছি সর্বদা তাকে সেবা করার জন্য। সেই ক্ষেত্রে আমার ওই একদিন একটা মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে গেছিল আপনার বাবা? আমার বাবার। সেখানে বাথরুমে গোসল করতেছিল, আমি ওই এক হাত দিয়ে আমি পানি মাথার মধ্যে গোসল ঢেলে দিতাম, সাবান দিয়ে শরীর কচলিয়ে দিতাম। তো
এই যে কাপড় চোপড় পরানোর ক্ষেত্রেও আমি চেষ্টা করেছি বাবাকে সম্পূর্ণভাবে গাটা মুছিয়ে দিয়ে তারপর কাপড় চোপড় পরানোর জন্য। তো ওই ভাত খাইতেছিল, তো কাটা মাছ তো বেছে খাওয়া যায় না। Right. তখন আমার খুব একটা কথা মনে পড়লো যে ছোটবেলায় তো আমার বাবা মা আমাকে বেছে মাছের বেছে। কাটা বেছে বেছে খাওয়াইছে। Right, right. তো সেখানে আমি মাছের কাঁটাটা বেছে দিলাম এবং তারপরে বাবাকে বললাম, চামিচ দিলাম, চামিচ দিয়ে সে ভাত খেত। তো যাই হোক, আমার আসলে এটুকুই অনেক বেশি মনে হয় বাবার কথা। পাশাপাশি 6 মাস বাবা বেঁচে ছিল, ওই অবস্থাতে ওই বাবার খেদমতটা আমি খুব বেশি দিন আমাকে আল্লাহ করার সৌভাগ্য দেয় নাই। তো আমার মনে হইতো যে আমি যদি বাবার সেবাটা আর বাবা বেঁচে থাকতো, আমি যদি আরো সেবা করতে সেবা করতে পারতাম, তাহলে আমি সন্তান হিসেবে হয়তো সন্তান নিজেকে হিসেবে মানে ধন্য মনে করতে। জি 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 সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করতাম। তো যাই হোক, সেটা আমার কিছুটা পূরণ হয়েছে আমার মার ক্ষেত্রে। আমার বাবা মারা যাওয়ার পরে 8 বছর মা জীবিত ছিলেন। 8 বছর পরে মা ওই রিসেন্ট গত জানুয়ারির 22 তারিখে মারা গেছে। তো এখন সরি 22 তারিখ না, 26 তারিখে, আচ্ছা, জানুয়ারি 26 তারিখে মারা গেছে। বাবা মারা গেছিল হলো অক্টোবরের 22 ওনার তারিখ। বয়স কেমন হয়েছিল উনি যখন মারা যান? বাবা মায়ের বাবার বয়স কেমন ছিল এবং মায়ের বয়স? বাবা আপনার যখন মারা যায় মৃত্যুকালীন তার বয়স ছিল 75 ইয়ার্স। 75। জি জি 75। আর মাও যে মারা গেল 8 বছর পরে, তাতে দেখা গেছে যে 80-র কোঠায়, 80-র কোঠায়, কাছাকাছি আর কি। হ্যাঁ কাছাকাছি কাছাকাছি। আপনার বাবা মা মানে অনেকটা একই রকম বয়স পেয়েছেন ওনারা। জি 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 যাক, আলহামদুলিল্লাহ। তো- তারপর আরো বাচ্চা বাবা মা 1000 বছর বেঁচে থাকলেও হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা সন্তানই চায় কাম্য, আসলে। right. আমি সবসময় চাইতাম যে আমার বাবা মা 1000 বছর বেঁচে থাকুক, রাইট। এইটাই আমি চাইতাম। সব সন্তানের এটাই চাওয়া। সেটাই। আর হচ্ছে আমার মার কথাটা যেটা বলবো আমি, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। সেটা হচ্ছে যে আমার মাও এরকম দুর্ঘটনায় কবলিত হয়ে বাথরুমে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে আপনার তার ওই মাজার যে কোটিটা, সেই কোটি ভেঙে যাওয়াতে এটা ঢাকা বারডেমে অপারেশন করা হয়েছিল। তারপরে ওর ডাক্তার তাকে ক্রেচে ভর দিয়ে হাঁটার পরেও বলছিল যে আপনি এমনি হাঁটতে পারবেন লাঠির সাহায্যে, কিন্তু ওইটাও তার সুযোগ হয় নাই। পুনরায় আবারও সে পড়ে গিয়ে আবারও একই পায়ে আবারও যখন আবার হিপ জয়েন্টে আঘাত পেয়েছিল এবং ভেঙে গেছিল, তখন তারপরের থেকে এই মা বলতে গেলে শয্যাশায়ী। এবং এই পরিস্থিতিতে সে তার নিজের কাজগুলা শুধু খাওয়া ব্যতীত আর সবই অন্যের সহযোগিতা তার নিতে হইতো। অন্যের সহযোগিতা বলতে দ্বিধা নাই, আমি আমার মার মলমূত্রও পরিষ্কার করেছি এবং মাকে আমি ধরে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করাই গেছি। এখন এটা আমার একটা কথা, যে বাবা মার অনুষ্ঠান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আরো যারা সন্তানরা এই প্রজন্মের অনেক নতুন, সময় মা বা বাবা অসুস্থ হলে অনেক সময় অনেক সন্তান আছে তাদেরকে মানে বিরক্তির কারণ মনে করে, এমনটাও তো আমাদের সমাজে না আছে। না, এমনটা হওয়া কখনোই উচিত না। এমনটা হওয়া কখনোই উচিত না। এই কারণেই আজকে বাবা মা ছিল বিদায়ী দুনিয়াতে আমরা আলো দেখতে পাচ্ছি। আমরা নর্মালি সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে জি 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 অন্তত 10 বছর বা 12-14 বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা মা কিন্তু বুকে আগলে রাখে সন্তান, জি 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 যে তারা যতক্ষণ না স্বনির্ভর হয় ততক্ষণ তার কোথাও কষ্ট হলো কিনা, জি জি ক্ষুধা লাগলো কিনা, ভালো কাপড় পরতে পারলো কিনা, এই ব্যাপারে এত সচেতন থাকে। তার মানে জি, কি 10 বছর 12 বছর, এদিকে ধরেন গর্ভে অন্তত 1 বছর, হ্যাঁ হ্যাঁ তো সব মিলিয়ে এই যে 12-13টা বছর বাবা মা সন্তান যেন অক্লান্ত পরিশ্রম করে। জি তো সেক্ষেত্রে অনেক সময় বাবা মা 2-1 বছর 2-4 বছর অসুস্থ থাকবে, যদি কাম্য না, আসলে অসুস্থতার কারণে কাম্য না। জি জি আমরা অবশ্যই এক্সপেক্ট করি সব বাবা মাই ভালো থাকুক, হুম, সুস্থ থাকুক। তো তারপরেও প্রকৃতির কাছে আমরা খুব অসহায়। এমনটা তো হয়েই থাকে যে বাবা মা অনেক সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। জি অনেক সময় দেখা যায় একাধিক সন্তান থাকার কারণ পরেও বাবা মা সঠিক সেবাটা হয় না বা তাদের যত্নাদি যেটা হওয়া দরকার সেটা হয়ে ওঠে না। তো এরকম কিন্তু আসলে কোনো বাবা জি, মায়ের জন্য না, কাম্য না। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বাবা মার অধিক সন্তান থাকুক বা না থাকুক, আমি কিন্তু বাবার একমাত্র ছেলে সন্তান। আচ্ছা আর আমার 5টা বোন আছে। আচ্ছা, তো আমার 5টা আপনার সৌভাগ্যবান বোনেরাও, অবশ্যই এই ব্যাপারে। জি জি আমার 5টা বোন তো বিয়ে দিয়ে দিয়েছি, তাদের প্রত্যেকেরই সংসার হয়েছে।
তো প্রত্যেক সন্তানেরই উচিত ছেলে হোক মেয়ে হোক বাবা মার জন্য করা। সেক্ষেত্রে আমার বোনেরাও যথেষ্ট পরিমাণ আমার বাবা মার জন্য জীবদ্দশায় করছে, এটা আমি অস্বীকার করব না। এবং সেক্ষেত্রে আমার এই বোনদের কাছেও আমি ঋণী, যেহেতু বোনদের আমি বিয়ে দিয়ে দিয়েছি। আমার বাবা আপনি সবার বড়? আমি, আমার বড় এক বোন আছে এবং আমার ছোট আরো 4 বোন। আচ্ছা আচ্ছা। তো আমার ছোট 4 বোন এবং বড় বোন যেটা, এই আমার বাবা বেঁচে থাকতে আপনি সব বোনগুলারই ভালোভাবে বিয়ে শাদী দিয়েছে এবং সবাই খুব সুখী দাম্পত্য জীবন করতেছে, সবাই সুখী। তো শহরে টাঙ্গাইল শহরে আমাদের বাসা, এবং টাঙ্গাইল শহরের মানে আশপাশ দিয়ে আমার 3টা বোন বিয়ে হয়েছে, কাছাকাছি সবাই। একদম প্রপারেই। হ্যাঁ, প্রপারেই। আচ্ছা। আর 2টা বোন একটু দূরে বিয়ে হয়েছে। তারপরে ওরা সবাই মানে এই যে বাবা মার প্রতি যে খেদমত করা যেটা, সেটা ওরা করছে। মানে এবং কেউ আমি কম ফোন করেনি, দিলে সবাই- কেউ কম করে নাই। আচ্ছা। আমি ফোন দিলে ওরা চলে আসছে। দেখা গেছে হয়তো আম্মা একদিন, আমার মা একদিন বিছানায় কাপড় চোপড় নষ্ট করে ফেলছে। আচ্ছা। তো এখন হয়তো আমি চেষ্টা করলাম, তারপরে হয়তো মা তো, আর আমি ছেলে সন্তান, হুম। সেই হিসেবে আমার ওয়াইফও যথেষ্ট পরিমাণ এইটা সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। তাকে ওয়াশের ক্ষেত্রে এর ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সারা ঘরই সে ময়লা করে ফেলছে। ময়লা করে ফেলছে। ওই যে ক্রেসে ভর করে ওই মানে বাথরুমে যাওয়ার চেষ্টা করছে। বাথরুমে যাওয়ার চেষ্টা করছে আর কি, বাথরুমে যাওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত ঘরটাই নোংরা হয়ে গেছে। এগুলা আল্লাহর রহমতে আমি কখনো ওই নাক বেঁধে যে পরিষ্কার করা, তাও আমি কখনো করি নাই। আমি নিজে সুন্দরভাবে। আর মা তো কখনোই জি, নাক জি, বেঁধে জি, জি। আপনাকে ছোটবেলায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমার মনে হয়েছে, এই কথাটা সবসময় মনে হয়েছে যে ছোটবেলায়। আবার এখানে আরেকটা কথা আছে, এই যে যে বাবা মার প্রতি আমার তো আসলে একটু ম্যারেজ লাইফটা একটু আগে, আমার দাদা হজে যাওয়ার আগে আমাকে বিয়ে করেছিল। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চা কাচ্চাও 3টা ছেলে একটু আগেই হয়েছে। যদিও গ্যাপ 5 বছর 7 বছর 3টা বাচ্চার। তো আল্লাহর রহমতে এই 3টা ছেলেকে যেমন আমার ওয়াইফ যেভাবে মানুষ করতেছে, আচ্ছা। হ্যাঁ, তদ্রূপ আমি আবার আমার মা বাবাকেও ওই ওরকম ভাবেই, মানে আমার সন্তান যেরকম আপনার একদিকে সন্তানকে হ্যাঁ, যেভাবে হ্যাঁ, দেখেছেন, বাবা মাকে বাবা মাকেও ঠিক ওইভাবে দেখেছি, আমি ওইভাবে আলহামদুলিল্লাহ। দেখেছি। তাহলে আপনি তো আসলে সার্থক সন্তান। না, আমি ঠিক এইভাবে বলবো না। তারপর বাবা আমার হিসেবেও আপনি, সন্তান হিসেবেও যেমন সার্থক, আমি বলবো তেমনি বাবা হিসেবে সার্থক। কারণ আপনি আপনার সন্তানদেরকে বোধহয় সঠিকভাবে মানুষ করতে পেরেছেন, আমার বিশ্বাস। জি জি, ইনশাল্লাহ এটা উপরআল্লাহর দোয়ায় আমি করতে পেরেছি। বলতে আমার 3টা ছেলেই টাঙ্গাইল বিন্দুবাসিনী বয়েজ স্কুল থেকে পড়াশোনা করেছে, যা নাকি অনেক কোটিপতির ছেলেরাও আপনি অনেক সময় চান্স না পাওয়ার কারণে পড়তে পারে না। তো আমার ছেলেগুলা অনেক মেধা সম্পন্ন, ওর মারও অবদান আছে এক্ষেত্রে। তো বটেই। আপনার ছেলেগুলা সুন্দরভাবে এখান থেকে পড়াশোনা শেষ করে ওরা কলেজ লাইফ মাহমুদুল হাসান, এরপরে সরকারি ইউনিভার্সিটি। আল্লাহর রহমতে 3টা ছেলেই প্রতিষ্ঠিত। বলেন। আমি যেটা বলবো যে ছেলেরা মানে এতটাই খেয়াল করে, আমার যদি ডায়াবেটিক আছে বা আপনার, যে জন্য ওই ওরা হয়তো বাইরে থেকে কোনো খাবার কিনে বাসার দিকে হয়তো নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হয়তো প্যাকেটটা দিয়ে যাচ্ছে, আব্বু তুমি এটা খেয়ে নাও। তো এই যে যে আমার সন্তানরা যে আমাকে যে ভালোবাসে, কেয়ার নেওয়া যায়, কেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। তো আমি এর জন্য ছেলেদের প্রতি খুবই মনে করেন যে আমি মানে গর্ববোধ করি যে না, হয়তো বা এটা আমি আমার বাবার জন্য চেষ্টা করেছি, ওরা দেখেছে, এরকম কারণেও হতে শিক্ষাটা পারে, তাদের মধ্যে- শিক্ষাটা এরকমও হতে পারে। Right. অথবা ওরা ওই আমাদের যে এই ঐতিহ্য, বংশ ঐতিহ্য, গৌরব, আমাদের মৌলবী বংশ, ইসলামিক চিন্তা চেতনার থেকে আমার দাদাও হজ করেছেন, আমার বাবা হজ করেছেন। তো আমার ইনশাল্লাহ নিয়ত আছে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই যে আমি যেন এই এই আমার যে আল্লাহর ঘর তওয়াব করার তৌফিক যেন আমাকে আল্লাহ তাআলা দেয়। অবশ্যই দোয়া করি, এবং আমি সেটাই। দর্শকদের বলবো আপনারাও লুৎফর ভাইয়ের জন্য দোয়া করবেন, জি জি, যেন খুব তাড়াতাড়ি উনি কাবা শরীফ গিয়ে হজ করে ওনার সেই বাসনাটা পূর্ণ হয়। যাই হোক, অনেক কথাই হলো গল্পে গল্পে বাবা মার স্টুডিওতে। তো খুবই ভালো লাগলো আমাদের এখানে এই যে এর উদ্যোক্তা, মেইন উদ্যোক্তা, এবং আমি বলবো যে বাংলাদেশের এরকম ভালো এবং সুন্দর কিছু আপনার দর্শকের সামনে নিয়ে আসার জন্য যেন সবাই এগিয়ে আসে। তার মধ্যে যেমন একটা গল্পে গল্পে বাবা মা,
তো যাই হোক, বাবা মাকে যেন আমরা সবাই আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, মানে শুধু গল্পে যেন না থাকে, শুধু বাবা-মা গল্পে সবার যেন না হৃদয়ে থাকে। জি জি, রাইট, গল্পে যেন না থাকে। থ্যাংক ইউ লুৎফর ভাই। আর আমিও ধন্যবাদ জানাই আমাদের এটার উপস্থাপক প্লাস আপনি এই অনুষ্ঠানের যারা আরো সহযোগী আছে, সঞ্চালক আছে, সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যে এই গল্পে বাবা মা যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়। এখনকার এই নেট দুনিয়ায় যে অবস্থা, এই আপনার টিকটকারের এগুলো একটা বিশ্রী অবস্থা। তো যাই হোক, এই যে টিকটকারদের আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই টিকটকারদের মধ্যে যেন একটা সীমাবদ্ধতা থাকে, অশ্লীলতা যেন অশ্লীলতা যেন সৃষ্টিশীল বিষয়গুলো নিয়ে তারা জি জি চিন্তা জি করে। জি। যেমন আমি এই যে আপনার ওই আর জে কিবরিয়া যে চ্যানেলটা, ওনারা যে আপনার ওই হারানো সন্তানদেরকে যে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়, এটাও একটা এই গল্পে বাবা মার একটা অনুসরণ আমি মনে করি। যে এই যে বাবা মা, তারা আপনি তাদের কথা আমার যে গায়ের পশমটা দাঁড়িয়ে উঠছে, আপনারা তো এই যে দেখছেন স্পর্শকাতর একটা বিষয়। স্পর্শকাতর একটা বিষয়। আসলে বাবা মার কথা আসলে বলে শেষ করা যাবে না ভাই, বুঝছেন? আমি আমার মার জন্য কেঁদেছি অনেক, আমি এত কান্না করেছি ভাই, আমি বলতে পারবো না। আবার বুকটা ফেটে যায়। আমার আমি মাকে কবরে শুয়ে রেখে আসছি, হয়তো আমি একদিনই কবরে যাবো ভাই। এখন কথা হচ্ছে যে আমি দর্শকদের কাছে সবার কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বাবা মাকে দেখুন, যারা জীবিত আছে, জীবদ্দশায় তাদেরকে স্মরণ করুন এবং তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এবং এটা ঘরোয়াভাবে ফ্যামিলির থেকে একটু সজাগ দৃষ্টি রাখুন, প্রত্যেকেই রাখুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত যা কিছু আলোচনা করলাম সেটা শেষ করছি। এবং এইখানে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে, এবং এই প্রতিষ্ঠানের আগামীতে যাতে উন্নতি হয় এবং এই প্রতিষ্ঠানও যাতে এই আগে যেতে পারে এবং সবার ঘরে ঘরে এরকম ভাবে যেন এই গল্পে বাবা মা না হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে যেন বাবা মাকে আমরা সবাই ভালোবাসি, কাউকে যেন বৃদ্ধাশ্রমের দিকে না ঠেলে দিই। এক পরিবারে 3টা ভাই থাকলে সেখানে যেন বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি না করি যে আজকে 1 মাস ওর বাড়িতে খাবে, 1 মাস ওর বাড়িতে খাবে। আমাদের এলাকাতে এরকম একজন আছে, আমার আপন এক আত্মীয়, সেটা বলবো না, আমি নাম বলবো না। তো যাই হোক, এগুলা দেখে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, জি, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে লুৎফর ভাইয়ের গল্প থেকে একটা জিনিস উপলব্ধি করলাম, আপনি যখন আপনার বাবাকে ভালোবাসবেন, তাদের প্রতি কেয়ার নেবেন, ঠিক একইভাবে আপনার সন্তানরাও আপনার প্রতি কেয়ার নেবে। এটাই বাস্তবতা। আপনি যা করবেন, আপনার কর্মটাই আপনার সামনে, আপনার কর্মের ফলটাই সামনে অপেক্ষা করবে। আপনি যদি আপনার সন্তানের কেয়ার নেন, আপনার সন্তানরাও আপনাকে একইভাবে কেয়ার নেবে। আপনি যদি আপনার বাবাকে আশ্রমে রেখে আসেন, আপনার বাবা মাকে কষ্ট দেন, ঠিক আপনার সন্তানরাও একইভাবে আপনাকে কষ্ট দিবে। এটাই চিরন্তন বাস্তব, এটাই এবং চিরন্তন সত্য। আপনি যা করবেন তার কর্মফল পৃথিবীতেই পাওয়া যাবে। তো যাই হোক, আমি লুৎফর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার বাবা মাকে যে ভালোবাসেন যেভাবে, আসলে প্রত্যেকটা সন্তানই যেন এভাবেই তার বাবা মাকে সুখে কিংবা দুঃখে এভাবেই আগলে রাখে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং পৃথিবীর সকল বাবা মার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ধন্যবাদ সবাই।